আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জাবালিনুর শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন ক্লাসে আমি আবদুল্লাহ তানবীর। আজকে রসায়নের নবম অধ্যায় এসিড ক্ষারক সমতা চ্যাপ্টারটা আমরা পড়ব। প্রথমত আমরা জেনে নেই আমরা এই অধ্যায়ে কি কি জিনিস শিখব। আজকের ক্লাসে আমরা কি কি জিনিস শিখব। প্রথমত আমরা পড়ব এসিড কাকে বলে, উদাহরণ, তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিড কাকে বলে তার উদাহরণ, ইথানোয়িক অ্যাসিড এর বিয়োজন মাত্রা, কোন অ্যাসিড কোথায় পাওয়া যায়, অ্যাসিডের ক্ষারকত্ব ও ক্ষারকের অম্লত্ব, অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলে যাই অ্যাসিড কাকে বলে। অ্যাসিড, প্রথমত অ্যাসিড এমন একটি রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। অর্থাৎ হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড যেটি জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকুয়াস জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। একইভাবে সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণ হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। কার্বনিক অ্যাসিড হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করে। সুতরাং আমরা বলতে পারি যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তারা হলো অ্যাসিড। এখন আসি আমরা অ্যাসিড কত প্রকার। অ্যাসিডকে আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। এখন তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড কাকে বলে? তীব্র অ্যাসিড হলো যারা পানিতে 100% বিয়োজিত হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা তীব্র অ্যাসিড কারণ এরা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। মৃদু অ্যাসিড কি? মৃদু অ্যাসিড হলো পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়, যেমন কার্বনিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এগুলো আংশিক রূপে বিয়োজিত হয়। দেখা গেছে যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড 1000টি ইথানোয়িক অ্যাসিডের মধ্যে মাত্র 4টি অণু বিয়োজিত হয় অ্যাসিড তৈরি করতে। সুতরাং তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন সবসময় আসে যে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা কত। তাহলে তুমি এখান থেকে আমরা যেহেতু বলে দিয়েছি যে 1000টির ভিতরে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, তাহলে একটির ভিতরে কয়টি অণু বিয়োজিত হয়? 100টির মধ্যে কয়টি অণু বিয়োজিত হয়? অর্থাৎ 0.4%। আচ্ছা, তারপর আমরা জানবো এখন কোন অ্যাসিড কোথায় পাওয়া যায়। এগুলো তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো। তারপর আমি আবার বলছি, দুধে আমরা ল্যাকটিক অ্যাসিড পাই, সফট ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড পাই, তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাই, ভিনেগার ইথানোয়িক অ্যাসিড পাই, চাতে ট্যানিক অ্যাসিড পাই। চলো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হলো অ্যাসিডের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব। অ্যাসিডের ক্ষারকত্ব বিষয়টা কি? অ্যাসিডের ক্ষারকত্ব হলো অ্যাসিডের সাথে কত মোল ক্ষার বিক্রিয়া করেছে তাকে বলা হয় অ্যাসিডের ক্ষারকত্ব। এখন সেটা কীভাবে পাবো? আমরা এখন সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এখন দুইটা যখন বিক্রিয়া করে এটা হলো লবণ আর পানি উৎপন্ন করে, এটা একটা আমরা জানি প্রশমন বিক্রিয়া। তো এখন আমরা যখন সমতা করব, সমতা করলে দেখা যায় যে এক অণু সালফিউরিক অ্যাসিডের সাথে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। সুতরাং আমরা একটু আগে বলেছি যে অ্যাসিডের ক্ষারকত্ব বলতে বোঝায় এক অণু অ্যাসিডের সাথে কত অণু ক্ষার বিক্রিয়া করেছে, সেটা হলো তার অ্যাসিডের ক্ষারকত্ব। অর্থাৎ এক অণু সালফিউরিক অ্যাসিডের সাথে 2 অণু ক্ষার বিক্রিয়া করেছে, সুতরাং এই সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হলো 2। একইভাবে ক্ষারকের অম্লত্ব বলতে বোঝায় 1 মোল ক্ষারের সাথে কত মোল অ্যাসিড বিক্রিয়া করেছে। যখন আমরা সমতা করার পরে দেখেছি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হলো 2। তোমরা সহজে বুঝতে পেরেছ। পরীক্ষায় এই কোশ্চেনটা সবসময় আসে, আশা করি ইনশাল্লাহ সবাই পারবে। চলো আমরা আমাদের তৃতীয় টপিকে চলে যাই। আমাদের অ্যাসিডের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক।
এখানে প্রথম স্বাদ, অ্যাসিড টকস্বাদযুক্ত, অ্যাসিড ক্ষয়কারী পদার্থ, এগুলো তোমরা আগেই জানো। লিটমাস পেপার পরীক্ষায় অ্যাসিড সবসময় নীল লিটমাস পেপারকে লাল করে। আচ্ছা, এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এখানে আমরা চারটা বিক্রিয়া নিয়ে কথা বলবো, একটা, দুইটা, তিনটা, আর পরবর্তী পেজে একটা, মোট চারটা বিষয় নিয়ে কথা বলবো। আর প্রত্যেকটা বিক্রিয়ার সাথে আমাদের একটা বিষয় দরকার, সেটা হলো সক্রিয়তা সিরিজ। তোমাদের বইতে সক্রিয়তা সিরিজ আছে, বা ধাতু অধাতু চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে নাই। তোমরা এই সিরিজটা মুখস্থ করে নিবে। ধাতু সক্রিয়তা সিরিজে আমরা দেখতে পাই পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হলো অধিক সক্রিয়। আমরা অধিক সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করব। জিঙ্ক, আয়রন, লেড এগুলো মধ্যম সক্রিয়। কপার, সিলভার, কপার, এটা হলো মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড এগুলো হলো প্রায় অসক্রিয়। আচ্ছা, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া প্রথমত মনে রাখার জন্য বেশ কিছু ওয়ে আছে, আমরা এগুলো বারবার দেখলেই মুখস্থ হয়ে যাবে আমাদের। যেমন হলো সক্রিয় ধাতুর সাথে যে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া প্রথমত আমরা দেখি যে আমাদের ম্যাগনেসিয়াম একটা সক্রিয় ধাতু, আমরা দেখেছি সক্রিয় ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে তখন লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সহজ একেবারে, ম্যাগনেসিয়াম একটা সক্রিয় ধাতু, সেটার সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে তখন লবণ আর গ্যাস উৎপন্ন করে। এখন ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া, এগুলো আমরা সবগুলো লঘু অ্যাসিড সম্পর্কে কথা বলছি। আমরা বলছি পরবর্তীতে আমরা গাঢ় অ্যাসিড সম্পর্কে জানবো, তার আগে আমরা এখন লঘু অ্যাসিড সম্পর্কে কথা বলছি। তো ধাতব কার্বনেট এখানে হলো সক্রিয় ধাতু, শুধু অনলি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া আমরা লবণ গ্যাস পেয়েছি। এখন আমরা এই সক্রিয় ধাতুর কার্বনেট অর্থাৎ CO3 এর সাথে বিক্রিয়া করব, দেখছি আমরা লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই। ধাতব কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়ে থাকি। এখন এটার সাথে আমি আরও দুইটা বিক্রিয়া করেছি তোমাদের সুবিধার জন্য, সেটা হলো অনেক সময় পরীক্ষা আসে যে কিভাবে আমরা চুনের পানিকে স্বচ্ছ চুনের পানি করব, কি ঘোলা চুনের পানি কিভাবে আমরা স্বচ্ছ করব। তো আমরা জানি পরিষ্কার চুনের পানির সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে থাকি তখন সেটা ঘোলা চুনের পানি তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট একটা অদ্রবণীয় ঘোলা চুনের পানি তৈরি হয়, অর্থাৎ এই ক্যালসিয়াম কার্বনেটের চুনের একটা আস্তরণ, আমরা জানি যে চুনের উপর একটা সরের মতো পড়ে, ওটা হলো ঘোলা চুনের পানির সংকেত। এখন এই ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা আবার অতিরিক্ত কার্বন অক্সাইড দিই তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা হলো স্বচ্ছ চুনের পানি। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকটা হলো ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। এখন চলো আমরা দেখি, আমাদের একটু আগে আমরা দেখেছি ধাতব বাইকার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটটা, এটার সাথে আমরা অ্যাসিডের বিক্রিয়া করব। এটার সাথে অ্যাসিডের বিক্রিয়া ঠিক সেম জিনিসে তৈরি হয়, লবণ, পানি আর গ্যাস যেমন তৈরি হয়েছিল আমাদের আগে, এটাতেও লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। সুতরাং বোঝার সুবিধার্থে এটা আর এটা সেম। চলো আমরা সর্বশেষ যে টপিক বিক্রিয়াটা সেটা দেখি, সেটা হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। আমরা জানি আমাদের পরবর্তী, আজকে আমরা শুধু অ্যাসিড সম্পর্কে জানবো, আমরা পরবর্তী দিন আমরা জানবো হলো ক্ষার সম্পর্কে। তো ক্ষার সম্পর্কে জানার আগে আমরা এই অধ্যায়ে ক্ষারের একটা সংজ্ঞা পেয়ে গিয়েছি, সেটা হলো ধাতুর অক্সাইড এবং ধাতুর হাইড্রোক্সাইডকে আসলে মূলত বলা হয় ক্ষার। তো অ্যাসিডের সাথে যখন আমরা, যেহেতু অ্যাসিড নিয়ে পড়ছি, অ্যাসিডের সাথে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন উৎপন্ন হয় লবণ আর পানি, আর এটা কি বলা হয় প্রশমন বিক্রিয়া। তো আমরা অ্যাসিড, আমরা জানি এসিএল আমাদের একটা অ্যাসিড, আর ক্ষার হলো ধাতুর অক্সাইড, অর্থাৎ এই আমরা সক্রিয় ধাতু যেগুলো পড়েছি সেই ধাতুর অক্সাইড অথবা ধাতুর হাইড্রোক্সাইড, এর সাথে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি, সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের পরবর্তী টপিক, এখন অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কী। অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে সেটা, এখন এখানে অনেক বেশ কিছু কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়, তোমরা দেখতে পাবে যে যেমন আমাদের আমরা এখানে সালফিউরিক অ্যাসিড সম্পর্কে কথা বলেছি, নাইট্রিক অ্যাসিড বলেছি, অক্সালিক সাইট্রিক অ্যাসিড বলেছি, ইথানোয়িক অ্যাসিড বলেছি, কার্বনিক অ্যাসিড বলেছি, অক্সালিক অ্যাসিডের কথা বলেছি। আচ্ছা,
এখন আমরা প্রথম শুরু করি। প্রথমত অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডকে যখন আমরা শুষ্ক নীল লিটমাস পেপার দেই, দানাদার অক্সালিক অ্যাসিড অর্থাৎ জলীয় দ্রবণ নয়, শুধুমাত্র দানাদার অক্সালিক অ্যাসিডকে যখন আমরা নীল লিটমাস পেপার স্পর্শ করাই তখন দেখি তার বর্ণ পরিবর্তন হয়। তার মানে সেটা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। অর্থাৎ শুধুমাত্র জলীয় দ্রবণের উপস্থিতিতে হাইড্রোজেন আয়ন অম্ল ধর্ম প্রদর্শন করে, তাই এইটা লিটমাস পেপারে বর্ণ প্রদর্শন করেনি। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে সাইট্রিক অ্যাসিডের সাথে যখন পানি মিশিয়েছি তখন একই জলীয় দ্রবণ হয়েছে। তার মানে হলো এটার সাথে যখন পানি মিশানোর কারণে জলীয় দ্রবণ হয়েছে, এখন সেটা হাইড্রোজেন আয়ন দিয়েছে। যদি পানি না মিশাইতাম তাহলে সেটা হাইড্রোজেন আয়ন না দিলে সেটা অবশ্যই সাইট্রিক অ্যাসিড তার অ্যাসিড ধর্ম প্রদর্শন করতো না। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন এখানে আরেকটা বিষয় বলি, সেটা হলো আমাদের এই যে তিনটা অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড, এরা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। আর আমরা প্রথমে বলে আসছিলাম যারা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তারা হলো দুর্বল অ্যাসিড, আর জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় তারা হলো শক্তিশালী অ্যাসিড। তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণ সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে, সুতরাং এটা একটা শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, এখন আসি আমরা বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড সম্পর্কে। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সম্পর্কে বলার আগে আমরা বলতে হবে যে যখন সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধ থাকে তখন এটা হলো হাইড্রোজেন প্লাস আয়ন এর ভিতরে থাকে না। তো যখন আমরা এটা পানির সাথে যখন মিশাবো তখন হাইড্রোজেন প্লাস আয়ন সে প্রদান করে। সুতরাং যখন সালফিউরিক অ্যাসিড বিশুদ্ধ থাকে তখন সেটা যেহেতু হাইড্রোজেন আয়ন থাকে না, তাই এটা বিদ্যুৎও পরিবহন করে না। তার মানে যখন পানির সাথে মিশাবো তখনই শুধুমাত্র এটা নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করবে। তোমরা বুঝতে পেরেছো এটার গুরুত্বটা কত। এখন আসে আমাদের সর্বশেষ যে টপিক, সেটা হলো গাঢ় অ্যাসিড। এখন গাঢ় অ্যাসিড সম্পর্কে আমরা তিনটে অ্যাসিড সম্পর্কে কথা বলবো: গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সম্পর্কে। তো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে বলতে হবে যে এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আসলে মূলত জলীয় দ্রবণে 35% HCl থাকলে সেটাকেই গাঢ় HCl বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়। একইভাবে 70% নাইট্রোজেন, 70% নাইট্রিক অ্যাসিড, 70% নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় গাঢ় নাইট্রিক অ্যাসিড, আর 98% সালফিউরিক অ্যাসিড দ্রবণকে বলা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণকে বলা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ 35% HCl এর জলীয় দ্রবণকে বলা হয় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, 70% নাইট্রিক অ্যাসিডকে বলা হয় গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 98% সালফিউরিক অ্যাসিড দ্রবণকে বলা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে গাঢ় HCl এর কিছু HCl এর বৈশিষ্ট্য হলো তারা বোতলে রাখলে সেই বোতলের মুখ খুললেই ঘন কুয়াশার মতো সৃষ্টি হয়, ঝাঁঝালো গন্ধ হয়। একইভাবে নাইট্রিক অ্যাসিডেরও তাই সেম, মুখ খুললে ঘন কুয়াশার মতো সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এখন আমাদের সালফিউরিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমি এখানেও লিখেছি, তোমরা এখানে দেখতে পারো যে নাইট্রিক অ্যাসিডটা পরীক্ষায় আসে যে বোতলে রাখা হয় সেই বোতল অবশ্যই বাদামি বর্ণের হয়। কেন? কারণ হলো নাইট্রিক অ্যাসিডটা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে। তো বাদামি বর্ণের বোতল হলে সেই সূর্যালোকটা বাদামি বর্ণের বোতলে প্রবেশ করতে পারে না, তাই নাইট্রিক অ্যাসিড ভেঙে যায় না। কিন্তু যদি বাদামি বর্ণের বোতলে না রেখে সাদা বর্ণের বোতলে রাখা হয় তাহলে এই নাইট্রিক অ্যাসিড ভেঙে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়, যেটা একটি লস প্রজেক্ট। এই জন্য আমরা রঙিন এটাকে আমরা বাদামি বর্ণের বোতলে রাখা হয়। আচ্ছা, কিছু গাণিতিক সমস্যা আমরা দেখি। তোমরা যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে না কেন, আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখা হয় কেন, তাও আমি একটু আগে উত্তর দিয়েছি। কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কেন, আমি এই বিক্রিয়া দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা অ্যাসিড সম্পর্কে ধারণা পেয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।